নিষ্পাপ শিশুটি শুধু খাবার চেয়েছিল। কোটিপতি স্বামী স্ত্রী যা করল তাতে মানবতা কেঁদে উঠল। এরপর যা ঘটল তা আজকের সমাজের এক নিদারুণ বাস্তবতা, আর সমাজের জন্য এক আয়নাও বটে। বন্ধুরা, এই সত্যি ঘটনাটি গুজরাটের সুরত শহরের, যেখানে এক সম্ভ্রান্ত কলোনিতে জয়দেব ভাই আর তার স্ত্রী মীরা থাকতেন। তাদের বাড়িতে সব কিছুই ছিল, অর্থ, খ্যাতি, আরাম, শুধু একটা অভাব ছিল। ৮ মাস আগে তাদের একমাত্র ছেলে আদিত্যের অসুখে মৃত্যু হয়েছিল। তখন থেকে বাড়ির প্রতিটি দেওয়াল যেন কাঁদতে শুরু করল। মীরা প্রায়ই তার খেলনা ছুঁয়ে কেঁদে উঠতেন, আর জয়দেব ভাই জানালার বাইরে তাকিয়ে থাকতেন। সেই সকালে এমন কিছুই ঘটল। মীরা যখন সাফাই করছিলেন তখন আলমারি থেকে আদিত্যের পুরনো খাতা বেরিয়ে এলো। খাতার প্রথম পাতায় গোল গোল অক্ষরে লেখা ছিল, মাম্মা পাপা, আমি তোমাদের খুব ভালোবাসি। এই কথাগুলো তাদের দুজনকে ভেঙে দিল। ড্রয়িং রুমে বসে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তাদের চোখ থেকে ঝরে পড়া অশ্রু চুপচাপ মেঝেতে পড়তে থাকল। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল। মীরা চোখ মুছে ধীরে ধীরে দরজা খুলল। সামনে একটি ৮ বছরের ছেলে দাঁড়িয়েছিল। রোগা পাতলা শরীর, নোংরা কাপড়, ছেঁড়া জুতো আর চোখে ক্ষুধার ঝলক। সে হাত জোড় করে বলল, আন্টি, আমাকে কিছু খেতে দিন। যদি আপনাদের বাড়িতে কোনো কাজ থাকে আমি করে দেব, তার বদলে আপনারা আমাকে পেট ভরে খাবার দেবেন। মীরা কিছুক্ষণের জন্য তার দিকে তাকিয়ে থাকল। তার নিষ্পাপতা আর কথা বলার শালীনতা হৃদয় স্পর্শ করল। তিনি তৎক্ষণাৎ বললেন, ভেতরে এসো বাবা। ছেলেটি ইতস্তত করে বলল, আগে কাজ বলুন, তারপর খাবো। মীরার চোখ ভরে এলো। তিনি বললেন, আগে খাবার, কাজ পরে দেখব। রান্নাঘর থেকে মীরা গরম গরম রুটি আর সবজি নিয়ে এলেন। ছেলেটি শান্তভাবে বসে খেতে লাগল। জয়দেব ভাই দূর থেকে সব কিছু দেখছিলেন। প্রতিটি গ্রাসের সাথে যেন তার নিজের ছেলের স্মৃতি তাজা হচ্ছিল। খাবার শেষ হওয়ার পর ছেলেটি বলল, আন্টি, এবার বলুন কি কাজ করতে হবে? বাসন ধুয়ে দেব, গাছে জল দেব? মীরা নরম সুরে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি? কোথা থেকে এসেছ? ছেলেটি ধীরে ধীরে বলল, আমার নাম করণ। আমি সুরতের কাছে একটি ছোট গ্রাম থেকে এসেছি। আগে মা বাবার সাথে থাকতাম। তারা দিনমজুরের কাজ করতেন, কিন্তু একটি দুর্ঘটনায় তারা দুজনেই মারা গেলেন। কাকা কাকি আমাকে রাখলেন, তবে সেখানে সব সময় বর্জন আর মার খেতে হতো। পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার মনে হলো, যদি কাজ করেই খাবার জোগাড় করতে হয় তবে কেন অন্য বাড়িতে কাজ করব না? অন্তত মার তো খেতে হবে না। তার নিষ্পাপ চোখে কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। মীরা এবং জয়দেব ভাই একে অপরের দিকে তাকালেন। দুজনের মনেই একটাই ভাবনা এলো, হয়তো কপাল আমাদের উত্তর পাঠিয়েছেন। তখন করণ বলল, আন্টি, আজ থেকে আমি এখানে আসতে পারি? কাজ করে দেব, তার বদলে খাবার খাবো। তার চোখে অব্যক্ত প্রার্থনা ঝলমল করছিল। মীরার বুক ভরে গেল, কিন্তু তিনি হাসলেন। বাবা, আজ থেকে এই বাড়ি তোমারও। এখানে তোমাকে কেউ অভুক্ত থাকতে দেবে না। জয়দেব ভাই কাছে এসে বললেন, করণ, কাজ তো আমরা সবাই করব, কিন্তু তোমাকে পড়াশোনাও করতে হবে। পড়াশোনা ছাড়া জীবন অসম্পূর্ণ। করণ চমকে জিজ্ঞেস করল, সত্যিই কি আমি পড়তে পাবো? আমার মা বাবা সব সময় বলতেন যে পড়াশোনা দিয়ে মানুষ বড় হয়, কিন্তু কাকা কাকি বইগুলো কেড়ে নিয়েছিল। তার কথা শুনে মীরা আর জয়দেবের চোখ জলে ভরে গেল। মীরা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এখন আর কেউ বই কেড়ে নেবে না। তুমি খুব পড়বে আর বড় মানুষ হবে। করণ ইতস্তত করে বলল, কিন্তু আন্টি, আমি কাজ না করে খেতে পারি না। আমাকে তো দোকানদার শিখিয়েছিলেন যে পরিশ্রম ছাড়া খাবার চাওয়া ভিক্ষা করা। আমি ভিখারি হতে চাই না। এটা শুনে জয়দেব ভাই গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এত কম বয়সে এত বুদ্ধি! সেই সময় মীরা তাকে ছোট ছোট কিছু কাজ বললেন, গাছে জল দেওয়া, নিজের বিছানা গোছানো, বইগুলো সঠিক জায়গায় রাখা। করণ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং খুব মনোযোগ দিয়ে গাছে জল দিতে লাগল। তার মুখে পরিশ্রমের আনন্দ ঝলমল করছিল। বিকেলে মীরা তাকে পরিষ্কার জামা কাপড় দিলেন। করণ যখন সেগুলো পরল তখন সে নিজেকে আয়নায় দেখতে থাকল। তার মুখে প্রথমবারের মতো আত্মমর্যাদার ঝলক ছিল। জয়দেব ভাই বললেন, কাল আমরা স্কুলে যাব, তোমার ভর্তি করাবো। করণের চোখে জল ভরে এলো। সত্যিই কি আমি স্কুলে যেতে পারবো? মীরা তাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, হ্যাঁ বাবা, এখন আর তুমি একা নও। পরের সকালে করণ তৈরি হয়ে স্কুলে পৌঁছালো। শিক্ষিকা তাকে ক্লাসে পাঠালেন।
প্রথমে অন্য বাচ্চারা তার ভাঙা ইংরেজি আর গ্রামের ভাষা দেখে হাসল, কিন্তু দ্রুতই সবাই তাকে আপন করে নিল। করণ প্রথমবারের মতো মন খুলে বই খুলল আর অক্ষরের জগতে ডুবে গেল। টিফিন টাইমে সে মীরার বানানো পরোটা বের করল। পাশে বসা একটি ছেলে বলল, বাহ, আমার মাম্মিও এরকমই বানান। করণ মনে মনে ভাবল, আরিও আমারও মাম্মি। বাড়ি ফিরে করণ উৎসাহ নিয়ে সব কিছু শোনালো, কিভাবে শিক্ষিকা তার প্রশংসা করেছেন, কিভাবে নতুন বন্ধু হয়েছে। জয়দেব ভাই গর্বের সাথে বললেন, দেখেছ মীরা, এটাই তো আমাদের আসল আয়। মীরার চোখে আনন্দের অশ্রু ছিল। সেই রাতে ঘুমানোর আগে করণ ধীরে ধীরে বলল, মা, আমি কি তোমাকে মা বলতে পারি? মীরা ভেজা গলায় বললেন, বাবা, এখন থেকে তুমি আমাদের মা বাবাই বলবে, এটাই আমাদের সবচেয়ে বড় সম্মান। কিন্তু করণের জীবনের এই নতুন শুরুও চ্যালেঞ্জবিহীন ছিল না। পাশের বাড়ির লোকেরা ফিসফিস করতে থাকলো, এত সম্পদ কিন্তু নিজের সন্তান নেই, তাই অনাথ ছেলে এনেছে, কে জানে ভবিষ্যতে কি হবে। ধীরে ধীরে করণ স্কুলের পড়াশোনায় নিজেকে ডুবিয়ে দিল। প্রথমে তার খুব কষ্ট হতো, অনেক সময় খাতায় ভুল শব্দ লিখত, অঙ্কের প্রশ্ন সমাধান করতে পারত না। ক্লাসের কিছু বাচ্চা উপহাস করত, গ্রাম থেকে এসেছে, এ কি পড়াশোনার খবর জানে? এটা শুনে করণের মন ভেঙে যেত, কিন্তু সে চুপ থাকত। রাতে দেরি করে বসে পরিশ্রম করত, আর মীরা তার পাশে বসে তাকে বোঝাতেন। ইতিহাসের গল্পগুলো গল্পের মতো শোনাতেন, অঙ্কের প্রশ্ন খেলা হিসেবে বোঝাতেন। জয়দেব ভাইও সময় বের করে তাকে সাহায্য করতে লাগলেন। ধীরে ধীরে করণের আত্মবিশ্বাস ফিরে এলো। 3 মাস পর স্কুলে একটি রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার বাবা মা। করণ হৃদয় থেকে লিখল, ভগবান আমাকে দুবার বাবা মা দিয়েছেন, প্রথমজন যিনি আমাকে জন্ম দিয়েছেন, আর দ্বিতীয়জন যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে ক্ষুধার্ত অবস্থা থেকে বাঁচিয়েছেন, পড়াশোনা দিয়েছেন আর শিখিয়েছেন যে পরিশ্রম করে বাঁচাই আসল জীবন। যখন তার রচনাটি নির্বাচিত হলো আর তাকে মঞ্চে ডেকে পুরস্কার দেওয়া হলো, তখন পুরো স্কুল হাততালি দিল। মীরা আর জয়দেব ভাইয়ের চোখে আনন্দের অশ্রু বয়ে গেল। সন্ধ্যায় করণ পুরস্কার নিয়ে বাড়ি ফিরল। সে ট্রফিটি সরাসরি তার বাবা মায়ের পায়ে রাখল এবং বলল, এটা আমার জয় নয়, আপনাদের জয়, আপনারা আমাকে আবার বাঁচতে শিখিয়েছেন। মীরা তাকে বুকে জড়িয়ে ধরলেন। জয়দেব ভাইয়ের মুখে গর্ব ঝলমল করছিল। সেই দিন বাড়িতে অনেক দিন পর হাসি আর আনন্দের প্রতিধ্বনি ছিল। কিন্তু পাড়ার কিছু মানুষ তখনও ফিসফিস করত। কেউ বলতো, দেখো, বড় হয়ে এই ছেলে পাল্টে যাবে। কেউ বলতো, রক্তের সম্পর্ক আলাদা হয়, এটা কতদিন টিকে থাকবে। মীরা আর জয়দেব ভাই এই কথাগুলো না শোনার ভান করতেন। তারা বলতেন, ছেলের সম্পর্ক রক্ত দিয়ে হয় না, হৃদয় দিয়ে হয়। করণও এখন পরিপক্ক হয়ে গিয়েছিল। সে জানত যে পৃথিবী কী ভাবে, কিন্তু তার কিছু এসে যেত না। তার জন্য শুধু তার মা আর বাবাই সবকিছু ছিলেন। সময়ের সাথে করণের পরিশ্রম ফল দিতে লাগল। খেলাধুলারও সে নাম করল। স্পোর্টস ডেতে যখন সে দৌড়ে প্রথম স্থান পেল, মঞ্চ থেকে নেমে সরাসরি মীরা আর জয়দেব ভাইয়ের কাছে গেল আর মেডেলটি তাদের গলায় পরিয়ে দিল। বলল, এটাও আপনাদের জয়। দুজনের চোখে জল ভরে গেল। কিন্তু জীবন সবসময় এত সহজ থাকে না। করণের কাকা কাকি, যারা তাকে কখনো আপন করে নেননি, এখন তার উন্নতির খবর শুনে অস্থির হয়ে পড়লেন। একদিন কাকা সুরতে পৌঁছালেন এবং পাড়ায় জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। এই খবর করণের কানে পৌঁছালে তার মন ঘাবলে গেল। রাতে সে ভয় ভয় করে বলল, মা, যদি ওরা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না। কিন্তু তার অতীত কি সত্যিই তাকে শান্তিতে থাকতে দেবে, নাকি নতুন জীবনে আরেকটি ঝড় আসতে চলেছিল? যাই হোক, করণ এখন কৈশোর বয়সে পা দিয়েছিল। পড়াশোনায় সে আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রতিটি পরীক্ষায় ভালো নম্বর আনত আর খেলাধুলাতেও এগিয়ে থাকত। তার শিক্ষকরা প্রায়ই বলতেন, এই ছেলেটার মধ্যে কিছু বিশেষত্ব আছে, পরিশ্রম আর অধ্যাবসায় তার পরিচয়। মীরা আর জয়দেব ভাই এটা শুনে গর্বে ভরে যেতেন। বাড়ির পরিবেশও আগের মতো নীরব ছিল না। যেখানে একসময় নীরবতা বিরাজ করত, সেখানে এখন করণের হাসি আর কথা শোনা যেত। কিন্তু পৃথিবীর কথা এখনও পিছু ছাড়ছিল না। পাড়ার কিছু মানুষ বারবার টিপ্পনি কাটত, রক্তের সম্পর্ক আলাদা হয়, দেখো, বড় হয়ে এই ছেলে সব ভুলে যাবে। জয়দেব ভাই প্রতিবার উত্তর দিতেন, ছেলের সম্পর্ক রক্ত দিয়ে হয় না, হৃদয় দিয়ে হয়। মীরাও এটাই বিশ্বাস করতেন যে করণের হাসি সবচেয়ে বড় প্রমাণ। করণ এখন ধীরে ধীরে কলেজের বয়সে পৌঁছাচ্ছিল। তার স্বপ্ন বড় হচ্ছিল। সে প্রায়ই বলতো, বাবা, আমি বড় হয়ে নিজের ব্যবসা শুরু করব, নিজের পরিশ্রমে নাম কামাবো।
জয়দেব ভাই হেসে বলতেন, বাবা, পরিশ্রম আর সততা দিয়ে কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকে না। এই সময় করণের জীবনে আরজা নামে একটি মেয়ে এলো। সে তার সহপাঠী ছিল, হাসি খুশি, বুদ্ধিমান আর পড়াশোনায় ভালো। দুজন প্রথমে বন্ধু হলো, তারপর ধীরে ধীরে মনের কথা ভাগ করে নিতে শুরু করল। আরজার করণের সরলতা আর সততা খুব ভালো লাগত। করণও তার হাসিতে শান্তি খুঁজত। সময়ের সাথে দুজনের বন্ধুত্ব গভীর সম্পর্কে বদলে গেল। কিন্তু করণ সবসময় একটি কথা বলতো, আরজা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু যতক্ষণ না আমার মা বাবার অনুমতি পাব ততক্ষণ আমি কোনো সিদ্ধান্ত নেব না। আরজা প্রথমে অবাক হলো, তারপর করণের কথা শুনে তার প্রতি আরও সম্মান অনুভব করতে লাগল। বাড়িতে মীরা আর জয়দেব ভাইও করণের এই ভাবনা দেখে গর্ব অনুভব করলেন। তারা বললেন, বাবা, তুমি প্রতিটি পদক্ষেপে আমাদের গর্বিত করেছ। তোমার খুশি আর আরজার মধ্যে থাকে তবে আমাদের কোনো আপত্তি নেই। মীরা তো আরজাকে প্রথম সাক্ষাতেই মেয়ের মতো বুকে জড়িয়ে ধরলেন। কয়েক মাস পর করণ আর আরজার বিয়ে জাঁকজমকভাবে হলো। আত্মীয় স্বজনের ভিড়, সানাইয়ের সুর আর প্রতিটি কোণে শুধু আনন্দ আর আনন্দ। জয়দেব ভাই আর মীরার চোখে জল ছিল, আনন্দের, সন্তুষ্টির। তারা ভাবছিলেন যে ভগবান তাদের জীবনকে আবার আলোকিত করে দিয়েছেন। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই পরিস্থিতি পাল্টাতে লাগল। আরজা, যে আগে মীরা আর জয়দেব ভাইকে খুব সম্মান করত, ধীরে ধীরে পরিবর্তন দেখাতে লাগল। তার মনে হতে লাগল যে এখন তো তার স্বামী সবকিছু উপার্জন করছে, তাই শাশুড় শ্বশুরের কথা মানার কোনো প্রয়োজন নেই। বাড়িতে ছোট ছোট বিষয়ে ঝগড়া শুরু হলো। মীরা চুপ থাকতেন, ভাবতেন কেন ছেলেকে কষ্ট দেব, কিন্তু মনের বেদনা লুকাতে পারতেন না। জয়দেব ভাই বলতেন, সত্যিটা করণকে বলে দাও, কিন্তু মীরা প্রতিবার বাধা দিতেন, না, যদি ছেলে স্ত্রীর কথা শুনে আমাদের থেকে আলাদা হয়ে যায় তবে আমি এই ঝুঁকি নেব না। কিন্তু একদিন ভাগ্য সবার সামনে সত্যটা এনে দিল। করণ হঠাৎ বাড়ি ফিরে এলো আর সে আরজাকে মীরার সাথে উঁচু স্বরে কথা বলতে শুনল। করণের মুখ রাগে লাল হয়ে গেল। সে স্পষ্ট বলল, আরজা, যদি তুমি মায়ের বিরুদ্ধে একটিও শব্দ বলো তবে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। আরজা প্রথমবারের মতো করণের এই রূপ দেখে হতবাক হয়ে গেল। কিন্তু এটা তো শুধু শুরু ছিল। সামনের সময়ে করণকে তার আসল পরিচয় প্রকাশ করতে হতো। কিছুদিন বাড়ির পরিবেশ টানটান থাকল। করণ আরজাকে বোঝানোর চেষ্টা করল না। এতে আরজা আরও অস্থির হয়ে গেল। অবশেষে এক রাতে সে করণকে বলল, তুমি আমাকে বোঝানোর চেষ্টা কেন করলে না? আমি এমন কি খারাপ কাজ করেছি? করণ একটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আরজা, সম্ভবত তুমি এখনও আমার আসল গল্প জানো না। সে আরজাকে বসিয়ে সব বলল। কিভাবে তার আসল বাবা মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কিভাবে কাকা কাকি তাকে যন্ত্রণা দিয়েছিলেন, কিভাবে সে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে সুরতের রাস্তায় ঘুরছিল, আর কিভাবে মীরা আর জয়দেব ভাই তাকে নিজেদের ছেলের মতো আপন করে নিয়েছিলেন। করণের চোখে জল ভরে এলো। যদি এই দুজন আমাকে না পেত তবে হয়তো আমি আজ বেঁচেও থাকতাম না। তারা আমাকে নতুন জীবন দিয়েছেন, তাই আমার জন্য তাদের চেয়ে বড় কেউ নেই। যদি তুমি তাদের সম্মান না করতে পারো তবে আমার সাথে থাকা কঠিন হবে। আরজার হৃদয় গলে গেল, তার চোখ থেকে জল বয়ে গেল। সে সোজা মীরার কাছে গেল, তার পায়ে পড়ে বলল, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আপনাকে আর কোনো অভিযোগের সুযোগ দেব না। মীরা তাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেটি, তুমি শুধু আমাদের বউ নও, আমাদের মেয়েও। সেই দিনের পর বাড়ির পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। আরজা এখন আগের চেয়েও বেশি মীরা আর জয়দেব ভাইয়ের খেয়াল রাখতে লাগল। করণও স্বস্তির নিঃশ্বাস নিল। কয়েক বছর পর করণ আর আরজার দুটি সুন্দর সন্তান হল। তাদের কলরবে বাড়িতে আনন্দের সাগর ভরে গেল। জয়দেব ভাই আর মীরা এখন দাদা দাদি হয়ে গিয়েছিলেন। তারা বাচ্চাদের সাথে খেলতেন, গল্প শোনাতেন আর তাদের প্রতিটি ছোট বড় প্রয়োজন পূরণ করতেন। করণ তার পরিশ্রমে ব্যবসায় সফল হল আর পাড়ায় দৃষ্টান্ত হয়ে গেল। মানুষ এখন বলতো, দেখো, যে অনাথ ছেলেকে আপন করে নিয়েছিল আজ সেই তাদের নাম উজ্জ্বল করে দিল। বাড়িতে সবখানে ভালোবাসা আর আপন ভাব ছিল। করণ প্রমাণ করে দিল যে আসল সম্পর্ক রক্ত দিয়ে হয় না, হৃদয় দিয়ে হয়। মীরা আর জয়দেব ভাইয়ের চোখে এখন কোনো অভাব ছিল না। তারা ভগবানকে ধন্যবাদ জানালেন যে যিনি তাদের ছেলে কেড়ে নিয়েছিলেন তিনিই তাদের একটি নতুন ছেলে ফিরিয়ে দিয়েছেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের এটাই শেখায় যে মানবতাই সবচেয়ে বড় সম্পর্ক।
যদি হৃদয় থেকে কাউকে আপন করে নেওয়া হয় তবে রক্তের সম্পর্ক ছোট হয়ে যায়। এখন আপনারা বলুন, আপনাদের মতে আসল ছেলে সেই যে রক্তের সাথে সম্পর্কিত, নাকি সেই যে হৃদয় দিয়ে বাবা মায়ের সম্মান ও মর্যাদা রক্ষা করে? আর যদি এই সত্যি আর হৃদয়স্পর্শী গল্পটি আপনাদের ভালো লাগে তবে এটিকে লাইক করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।